তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে চান্স না হয়, সেটা হতে পারে লিখিত প্রস্তুতির ঘাটতি, কিংবা কিভাবে লিখিত প্রস্তুতি নিলে কোন মেথডে আগালে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় ভালো করতে পারতে, সেই জিনিসটা তুমি জানতে না। তাই লিখিত পরীক্ষায় তুমি যেন ভালো করতে পারো, এবং বিগত বছরে আমাদের দেখা অনেক মেধাবী শিক্ষার্থী যারা জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম কিংবা গুচ্ছতে টপ স্কোর করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের অভাবে, কিংবা গুছিয়ে লেখার অভাবে, কিংবা পরীক্ষায় উত্তর করার সিস্টেম না জানার কারণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় ভালো করতে পারেনি, এবং পরবর্তীতে দেখা যায় তার মেরিট পজিশন পিছিয়ে এসেছে, কিংবা অনেকে ফেইলই করে গেছে। তারা পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট নিয়ে পড়ছে, তাদেরকে আমি সম্মান জানাই। সো যাদের মেইন স্বপ্ন যে আমাকে ঢাবিতেই পড়তে হবে, তাদের কিন্তু লিখিত পরীক্ষায় এই মিস্টেকগুলো করলে হবে না। তাই তুমি যেন ঢাবির লিখিত পরীক্ষায় একেবারে সকল স্ট্র্যাটেজি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো, তাই আজকের এই ভিডিওতে আমি ঢাবির লিখিত পরীক্ষার কিছু টিপস এবং কিছু আইডিয়া নিয়ে কথা বলবো। সো আমি যদি একেবারে প্রথম থেকে শুরু করি, সেটা হচ্ছে টপিক অ্যানালাইসিস। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট হও কিংবা সি ইউনিট, তোমাকে দেখতে হবে যে রিটেনের জন্য তোমার কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। বিশেষ করে আমি যদি সি ইউনিটের কথা বলি, সেই ক্ষেত্রে তুমি দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের শিক্ষার্থীদের টেক্সচুয়াল প্রশ্নই বেশি আসে। বাট যারা বি ইউনিট বা বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী, তাদের ইংরেজির ক্ষেত্রে আমরা শুরুতে দেখি একটা প্যারাগ্রাফ লিখতে দেয়, সেই প্যারাগ্রাফটা থাকে টেক্সচুয়াল প্যারাগ্রাফ, যেখানে থাকে 10 নাম্বার, এবং অনেক ক্ষেত্রেই এটাকে নিজে গুছিয়ে লিখতে হয়। তারপরে আমরা দেখি সেন্টেন্স মেকিং থেকে থাকে হচ্ছে তোমার 5 নাম্বার। কিসে? সেন্টেন্স মেকিং। এটা টোটালি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর নির্ভর করে। সেন্টেন্স মেকিংয়ে থাকে 5 নাম্বার, টোটাল হলো তোমার 15 নাম্বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে সাধারণত 40 নাম্বার থাকে, 20 নাম্বার বাংলায় এবং 20 নাম্বার ইংরেজিতে। আর যারা সি ইউনিটের শিক্ষার্থী আছে, তাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে নাম্বার দেয়া থাকে। সো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, যেহেতু তোমার 20-20-40 নাম্বার থাকে, আমরা ইংরেজিতে পেয়েছি 15 নাম্বার, তাহলে আমাদের আরও 5 নাম্বার বাকি আছে। বাকি 5 নাম্বার এক এক বছর এক একটা আইটেম থেকে দেয়। কোনো বছর তারা এক্সপ্লেনেশন থেকে দেয়, একটা লাইন দিয়ে বলে যে এটাকে তুমি এক্সপ্লেন করো, যে এই লাইন সম্পর্কে কি বুঝেছ, এই প্রভার্ব বা এই উক্তি সম্পর্কে তুমি কি জানো, যে এটা টোটালি সরাসরি হিট করে তোমার সেন্টেন্স মেকিং কোয়ালিটির উপরে, এবং যেটা ডিপেন্ড করে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের ক্ষেত্রে। যাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল খুবই বাজে, তারা এটাতে ইমপ্রুভ করার জন্য কাজ করো। কারণ এটা শুনতে খারাপ লাগলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার চান্স না হয়, এর অন্যতম কারণ হতে পারে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের অভাব, এবং এটার কারণে চান্স না হলে তুমি পরবর্তীতে বলতে পারো যে ভাইয়া এটা সম্পর্কে আগে কেন বললেন না। তাই আগে থেকেই বলে রাখছি, পরবর্তীতে মন খারাপ করার চাইতে এখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাকে বাড়িয়ে নাও, যেন ঢাবির লিখিত পরীক্ষায় তুমি ভালো করতে পারো। তারপরে আমরা দেখেছি এক্সপ্লেনেশনের বাইরে তোমার স্টোরি রাইটিং থেকে প্রশ্ন এসেছে একবার, অর্থাৎ তোমাকে স্টোরি রাইটিং করতে দেয়। তাহলে স্টোরি রাইটিং, একটা স্টোরির তারা হাফ দিয়ে বললো, বাকি হাফ তুমি ফিল আপ করো। সেই ক্ষেত্রে যদি তোমার সেন্টেন্স মেকিং কোয়ালিটি না থাকে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকে, তুমি কি একটা স্টোরি কমপ্লিট করতে পারবা? ওই ক্ষমতা কি তোমার আছে? নিজে নিজে 10-15 লাইন লিখা, চিন্তা করে দেখবা। তারপর আমরা দেখেছি তারা থিম বা সামারি লিখতে দিয়েছে। থিম বা সামারি লিখতে দেয় অনেক সময়, যে এই সম্পর্কে তুমি কি বুঝো, তুমি এই কবিতার সাথে এগ্রি করো নাকি ডিসএগ্রি করো, এগ্রি করলে তুমি কেন এই কবিতার সাথে একমত, ডিসএগ্রি করলে তুমি কেন এই উল্লেখিত টপিকটার সাথে দ্বিমত পোষণ করছো, ব্যাখ্যা করো। এই জিনিসটা লিখতে হলো তোমাকে ঘুরে ফিরে সেই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা জানতে হবে। তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে ভালো হলে তুমি এই জিনিসটা লিখতে পারবা। এছাড়া আমরা অনেক সময় ফিল ইন দ্য গ্যাপ থেকে প্রশ্ন আসতে দেখি, যে তুমি ফিল ইন দ্য গ্যাপটাকে ফিল আপ করো। এছাড়াও তোমাকে রিয়ারেঞ্জ থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে, তোমাকে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন দিতে পারে, পাংচুয়েশন থেকে দিতে পারে, এটা নানাবিধ প্রশ্ন হতে পারে। বাট এই 15 নাম্বার রিটেনে ইংরেজিতে ফিক্স, আর বাকিটা স্টোরি রাইটিং, থিম বা সামারি রাইটিং। আর বাংলার ক্ষেত্রে আমরা দেখি তারা একটা সারমর্ম বা সারাংশ লিখতে দেয়, কখনো ভাব সম্প্রসারণ লিখতে দেয়, কখনো তারা একটা প্যাসেজ দিয়ে সেই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন খুঁজে বের করতে বলে, কিছু শব্দ দিয়ে বলে যে এর
বিপরীতার্থক শব্দটা লেখো, কিছু শব্দ দিয়ে বলে এই পারিভাষিক শব্দগুলোর বাংলা কি, অর্থাৎ একটা প্যাসেজ দেয়, ওই প্যাসেজ থেকে 5টা তথ্য বের করতে বলে, ওইখানে দেয় 5 নাম্বার। তারা ভাব সম্প্রসারণ লিখতে দেয়, সারাংশ সারমর্ম লিখতে দেয়। তাদের বাংলা প্রশ্নে ভ্যারাইটি আছে, বাট বাংলা প্রশ্ন তুমি যদি একটু চর্চা করে যাও পারবা, বাট সবাই যে ঝামেলাটা করে রিটেনে তারা আটকে যায়। টোটাল 40 নাম্বারের মধ্যে 11 পেলে তুমি লিখিত পরীক্ষায় পাশ করবা। সো সেই ক্ষেত্রে তোমাকে আগে টপিকগুলো সম্পর্কে একটা ধারণা রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি মূলত কোন টপিকগুলো পড়বো, অর্থাৎ তোমার কোন টপিকগুলো পড়া উচিত এই বিষয়ে একটা বিস্তর ধারণা রাখতে হবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও, বিশেষ করে রিটেনে। তাহলে টপিক সম্পর্কে কিন্তু আমি একটা ধারণা দিলাম, এবং এই সবগুলো জিনিস তোমাকে পড়তে হবে ইংরেজি ফার্স্ট পেপার টেক্সচুয়াল বই থেকে। ইংরেজি যে ফার্স্ট পেপার টেক্সচুয়াল বইটা আছে সেখান থেকে এইখানের পুরো 20 মার্ক কমন পড়ে। তারপরে দেখো রিলেভেন্ট কোহেরেন্ট রাইটিং। আমাদেরকে অনেক সময় প্যারাগ্রাফ লিখতে দিলে, কোনো একটা পয়েমের থিম বা সামারি লিখতে দিলে, কোনো একটা লাইনকে ব্যাখ্যা করতে দিলে আমরা অপ্রাসঙ্গিক বা অবান্তর আলোচনা করার চেষ্টা করি, যেটা আমরা এইচএসসিতে বিভিন্ন সৃজনশীল লেখার ক্ষেত্রে করে এসেছি। আমরা ঢাবির ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে অনেক সময় নিজের মন গড়া লিখে দিয়ে আসি, বাট এটা হবে না। দেখো তারা বলছে যে রিলেভেন্ট লিখতে হবে, অর্থাৎ যাই লিখো সেটা প্রাসঙ্গিক হতে হবে, কোহেরেন্ট সঙ্গতিপূর্ণ হতে হবে, অর্থাৎ যে টপিক বলা হচ্ছে টপিক নিয়ে লিখবা এবং একটা সিকোয়েন্স মেনটেন করে লিখবা, প্রাসঙ্গিকতা বা সঙ্গতিপূর্ণ বা কোনো একটা ফ্লোতে লিখবা, যাতে করে টিচার তোমার লেখাটা পড়ে বুঝতে পারে যে না, আমরা যা চেয়েছি এই ছেলেটা তাই বা এই মেয়েটা তাই তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছে। এবং রিটেনের খাতা কিন্তু 1 মাস সময় নিয়ে তারা দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয় 1 মাস পরে, কারণ তারা প্রতিটা খাতা পড়ে দেখে। সেই ক্ষেত্রে একটা তথ্য দিয়ে রাখি, এমসিকিউতে যারা পাশ করবে শুধুমাত্র তাদের রিটেন খাতা দেখা হয়, এমসিকিউতে যারা ফেল করে তাদের রিটেন খাতা দেখে না। আর এমসিকিউতে পাশ করার পর রিটেনে 11 পেয়ে পাশ করতে হয়। রিটেনে যারা পাশ করে শুধুমাত্র তাদের মেরিট পজিশন আসে, রিটেনে যারা আবার ফেল করে তাদের কিন্তু মেরিট পজিশন আসে না। তারপরে দেখো আমরা পরের পয়েন্টে যদি বলি, এখানে বলা হচ্ছে গ্রামার স্ট্রাকচার। যেহেতু এখানে টোটাল খেলাটাই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর, তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিলে সেই প্যারাগ্রাফে তুমি গ্রামার স্ট্রাকচারগুলো ঠিকঠাকভাবে লিখছো কিনা, তোমার সেন্টেন্স ফরমেশন ঠিক আছে কিনা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো তুমি সিস্টেম বা নিয়ম অনুযায়ী লিখছো কিনা, এই জিনিসগুলো তারা জাজ করবে। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে তোমার লেখার মধ্যে সঙ্গতি নাই, তুমি হচ্ছে উল্টাপাল্টা লিখতেছো, তুমি এমিজারের পরে ভার্বের কোন ফর্ম দিয়ে দিচ্ছ, প্রেজেন্ট ফর্ম দিয়ে দিচ্ছ, তুমি নিজেই বুঝতেছো না, সো সেই ক্ষেত্রে ঢাবির টিচাররা যেহেতু তোমার খাতা দেখবে, ওনারা দেখলেই বুঝে যে তুমি কোন লাইনে কি লিখছো। সো সেই ক্ষেত্রে গ্রামার স্ট্রাকচার সম্পর্কে যাদের ধারণা কম, তারা সেন্টেন্স ফরমেশন, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ এই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো। বিভিন্ন টপিকের উপর নিজের আইডিয়া থেকে 10 লাইন 8 লাইন লেখার চেষ্টা করো, এবং বড় ভাইয়াকে দিয়ে একটু চেক করো। আমি আছি তোমার স্বাধীন ভাই, আমাদের একটা ব্যাচ আছে ঢাবি রিটেন ব্যাচ, সেই ব্যাচে তুমি যখন ভর্তি হবে আমরা তোমার সকল প্রশ্ন ঠিক করে দিব, তোমাকে পরীক্ষা দিতে বলবো, যে ভুল হবে আমরা ক্লারিফাই করে দেবো যে এই জায়গাটাতে তোমার আরো বেশি ফোকাস দেওয়া উচিত। তারপর দেখো স্পেলিং মিস্টেক। আমরা অনেকেই দেখতে পারি যে তারা ঢাবির ভর্তি পরীক্ষায় এসে স্পেলিং রিসিভ বানানো ভুল করে ফেলে, আর RECEIVE ভাই এটা কি হবে, তারপর হচ্ছে ডিলেমা বানান ভুল করে ফেলে। সো তুমি ঢাবির ভর্তি পরীক্ষায় কখনোই যদি স্পেলিং মিস্টেকের মধ্যে দিয়ে যাও, তারা তোমাকে ভালো নাম্বার দিবে না। সো স্পেলিং মিস্টেক থেকে দূরে থাকতে হবে, কখনোই স্পেলিং মিস্টেকটাকে তারা খুব বাজেভাবে দেখে, এবং এই কারণে তোমার চান্স মিস হয়ে যেতে পারে। আর লাস্টেরটা বলছি আমরা, ক্লিয়ার হ্যান্ড রাইটিং। তোমার হাতের লেখাটা স্পষ্ট হতে হবে। দেখো আমি বলছি না সুন্দর হতে হবে, আমি বলছি স্পষ্ট, টিচার যেন পড়তে পারেন, কারণ তুমি এমসিকিউ পাস করলে টিচারের তোমার খাতাটা পড়তে হবে। এখন উনি যদি পড়তে গিয়ে সমস্যা বোধ করেন, সেই ক্ষেত্রে তিনি নাম্বার দিতে গিয়েও সমস্যা বোধ করবেন, আর যদি ওনার পড়তে সুবিধা হয় ওনার নাম্বার দিতেও সুবিধা হবে। সো সেই ক্ষেত্রে ক্লিয়ার হ্যান্ড রাইটিং রাখবা, ওভার রাইটিং করবা না, কাটাছেঁড়া করবা না। কাটাছেঁড়া হলেও এক দাগে কেটে দিবা, বারবার কাটবা না, একটা দাগ দিয়ে কেটে দিবা, এবং হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্পেসে, অর্থাৎ ধরো তারা তোমাকে লিখিত প্রস্তুতির জন্য অবশ্যই কিছু স্পেস দিবে যে এতটুকুর মধ্যে তুমি প্যারাগ্রাফটা লিখো।
সো তোমাকে কিন্তু তখন এতটুকুর মধ্যেই প্যারাগ্রাফটাকে লিখতে হবে, এর বাইরে তুমি লিখতে পারবে না। এবং যে 45 মিনিট সময় রিটেনের জন্য বরাদ্দ থাকবে, সেই 45 মিনিটের মধ্যেই সবগুলা জিনিসকে গুছিয়ে ফেলতে হবে। এবং তোমার শব্দ ভাণ্ডার সম্পর্কে একটু সজাগ থাকবা, কারণ যার লেক্সিক্যাল রিসোর্স যত ভালো, আর লেক্সিক্যাল রিসোর্স শুনতে ফ্যান্সি লাগলেও এটা শব্দার্থকে ইন্ডিকেট করে। এই যে লেক্সিক্যাল রিসোর্স বলছি, সেটা কিন্তু ভোকাবুলারির একটা সিনোনিমাস পার্ট। সো সেই ক্ষেত্রে দেখো, আমি তোমাকে লেক্সিক্যাল বলাতে তোমার কাছে যেমন ভালো লাগলো যে আরে স্বাধীন ভাই চমৎকার একটা নতুন শব্দ বললো, তুমি যখন ঢাবির ভর্তি পরীক্ষায় নতুন নতুন ওয়ার্ডের অবতারণা করবা যেটা সচরাচর ব্যবহার হয় না, সেই ক্ষেত্রে টিচাররাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ টিচাররা ওই জিনিসগুলো খুব ভালোভাবেই জানে। ধরো আমি ওই দিনও বলেছি, তুমি বারবার শুধু লিখলা অ্যাচিভ, তো তুমি বারবার লিখলা অ্যাচিভ, যে ACHIEVE, যে অ্যাচিভ। তুমি বারবার অ্যাচিভ না লিখে একবার লিখতে পারো অ্যাটেইন, লিখতে পারো হচ্ছে গেইন। তাহলে দেখো, অ্যাচিভ বারবার না লিখে তুমি হচ্ছে অ্যাটেইন, গেইন যখন লিখবা, সবগুলোর অর্থই কিন্তু অর্জন করা। তাহলে তুমি একটা শব্দের যখন 2-3টা শব্দ ইউজ করবা বা বারবার কোনো শব্দের পুনরাবৃত্তি করবা না, তখন কিন্তু টিচার তোমার প্রতি সন্তুষ্ট হবে এবং তিনি চিন্তা করবে যে এই ছেলেটার শব্দ ভাণ্ডার অনেক মসৃণ আছে, সে অনেক কিছুই জানে। তুমি একটা শব্দ ডিরেক্ট ইউজ না করে তুমি এইটার একটা সিনোনিমাস ভালো শব্দ ইউজ করলে সেটার আউটপুট আরও ভালো পাবে, যেটা আমরা সামনে ধীরে ধীরে তোমাদেরকে নিয়ে আলোচনা করব। সো রিটেনের ক্ষেত্রে এই পয়েন্টগুলা আমার তোমাকে বলার ছিল, বাট এই পয়েন্টগুলোর বাহিরে আমি 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এক্সপার্ট হতে হবে। যদি ঢাবিতে টপ করতে চাও, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আরও বেশি সময় দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে সব কিছুই একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ আগে যে পয়েন্টগুলো বলেছি, সেই পয়েন্টগুলো মাথায় রেখে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে নিয়মিত, এবং যত বেশি লিখিত নিয়ে চর্চা করবা, প্র্যাকটিস করবা, ভুল বের হবে, সেই ভুলগুলোকে যখন আমি শুধরে দেবো যে ভাইয়া তোমার এই জায়গাটাতে কারেক্ট করতে হবে, তোমার এই গ্রামারটা মিস্টেক হচ্ছে, এই লেখাটা এইভাবে না লিখে এইভাবে লিখলে ভালো হয়, ঢাবির ভর্তি পরীক্ষায় এইভাবে লিখবা, প্যারাগ্রাফটা এই সিকোয়েন্সে লিখবা, এত ওয়ার্ডের মধ্যে লিখবা, এই শব্দটা ব্যবহার করবা না। তাহলে আমার কাছে ভুল করে শিখে গেলে সেম একই ভুল কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায় হবে না, আর সেম ভুলটা ঢাবির ভর্তি পরীক্ষায় না হলে সেখানেই তুমি চমৎকার স্কোর করতে পারবা। আর এর জন্যই আমরা তোমাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেন কোর্স, যেটার কোর্স ফি 1500। তুমি এই অক্টোবর মাসের মধ্যে ভর্তি হলে কোর্স ফি 1000 টাকা। আমরা বাংলা ক্লাস নিব 15টি, ইংরেজি ক্লাস নিব 20টি, এগুলো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারেন্স ক্লাস। তারপরে আমরা এই টপিকগুলোর উপর সলভ ক্লাস নিব এবং লিখিত পরীক্ষা নিব 20টি, যার মাধ্যমে তোমার সকল সমস্যা খুঁজে বের করবো এবং তোমাকে সমাধান দিব। 1000 টাকা দিয়ে তুমি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও অক্টোবর মাসের মধ্যে, নভেম্বরে ক্লাস শুরু হতে যাচ্ছে। এই 2টা নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো, আমরা বিস্তারিত সকল কিছু বলে দিব। এই যে দেখো, সি ইউনিটের জন্য আমাদের বাংলা ক্লাস হবে 15টি, ইংরেজি ক্লাস হবে 10টি, হিসাব বিজ্ঞান হবে 12টি, এবং তুমি যদি খেয়াল করো ম্যানেজমেন্ট, ফিনান্স এবং মার্কেটিং ক্লাস হবে 8টি করে। প্রতিটা কনসেপ্টের রিটেন পার্টটা আমরা ক্লিয়ার করে দিব। কোর্স ফি 1500। তুমি যদি আমাদের এই ব্যাচে অক্টোবরের মধ্যেই ভর্তি হও, তাহলে 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছ মাত্র 1000 টাকায়। এবং এই 2টা নাম্বারে কল দিতে পারো, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা রিটেনের জন্য একেবারে হাতে ধরে ধরে বারবার পরীক্ষা নিয়ে তোমার ভুলগুলো শুধরে দিয়ে তোমাকে ঝাবিয়ান করার প্রত্যয়ে কাজ করে যাব। আমাদের এই রিটেন ব্যাচে একেবারে A to Z তোমাকে গাইডলাইন দেওয়া হবে এবং আমরা এমনভাবে ধরে ধরে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব, টোটাল ক্লাস তুমি অসংখ্য পাবা। আমরা এখানে জাস্ট বেসিক কনসেপ্ট ক্লাস দিয়েছি, আমরা এরপর সলভ ক্লাস দিব, তোমাদের সাথে কমিউনিকেশন ক্লাস হবে, অর্থাৎ কমিউনিকেট করবো আমরা, তোমরা কি চাচ্ছ, কি বুঝতেছো, এবং তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিব। লিখিতর জন্য প্র্যাকটিস করাবো, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি বারবার পরীক্ষা দিবা, ভুল করবা, সেই ভুলটাকে আমরা শুধরে দিব। যত বেশি শব্দার্থ কেন্দ্রিক এই সাপোর্টটা আমরা তোমাকে দিব, রিটেনে তত বেশি ভালো করবা। আর নয়তো এই রিটেনের জন্য তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা অধরা স্বপ্নই থেকে যাবে, যেটা কখনো পূর্ণ হবে না। আর এই লিখিত পরীক্ষায় ভালো করতে হলে তুমি অবশ্যই আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারো। পেজে ইনবক্স করো, নাম্বারে কল দাও। আমার বিশ্বাস আমাদের সাথে থাকলে, আমাদের সাথেই টপিকগুলো পড়লে ঢাবিয়ানরা তোমাকে ঢাবিয়ান হওয়ার স্বপ্ন দেখাবে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম।